হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের টপিক হচ্ছে আইসিটির প্রথম অধ্যায়ের তৃতীয় অংশ। প্রথম দুটো অংশ আমি অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে। আপনারা যারা এখনও দেখেনি তারা প্লিজ দেখে নেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই নিউ কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো আমি মাঝখানে অনেকটা দিন লম্বা একটা ছুটি নিয়েছিলাম, ব্রেক নিয়েছিলাম, কোনো ভিডিও আপলোড করা হয়নি বিকজ আমি আমার পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম। সো আমি চলে এসেছি আবার এবং আমি চেষ্টা করব আরও রেগুলার ভিডিওগুলো আপলোড করার জন্য এবং আপনাদের জন্য প্রত্যেকটা টিউটোরিয়াল যাতে স্ট্যান্ডার্ড হয় এবং পারফেক্টলি আমি আপনাদেরকে শেখাতে পারি সেই চেষ্টাই করব। সো চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের আজকের যে কী কী টপিক নিয়ে আলোচনা করব বা থার্ড ক্লাসের যে কী কী টপিক আছে সেটা। প্রথম টপিক হচ্ছে মহাকাশ অভিযান, তারপরে হচ্ছে প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স। মহাকাশ অভিযান জিনিসটা কি? স্পেস এক্সপ্লোরেশন। স্পেস এক্সপ্লোরেশন হচ্ছে এক্সপ্লোর করা। এক্সপ্লোরেশন মানে হচ্ছে যে কোনো জিনিসকে আমি যদি এক্সপ্লোর করতে চাই তো সেখানে তো আমাকে ভিজিট করতে হবে। সো বেসিক্যালি মহাকাশে ভ্রমণ করে সেটার তথ্য জানা, যে কোনো ধরনের পরীক্ষা পর্যবেক্ষণ করা, লাইক এই কথাটাকে আমরা স্পেস এক্সপ্লোরেশন বলে থাকি, মহাকাশ অভিযান। তো মহাকাশ অভিযান হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বে মহাকাশ উড্ডয়ন এবং ওই স্থানের পরিবেশ ও ভৌত ধর্মাবলীকে পর্যবেক্ষণ করা, স্বয়ংক্রিয়ভাবে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা নভোচারীবাহী মহাকাশযান দ্বারা মহাকাশ অভিযান পরিচালনা করা। তো এখানে একটা যানবাহন আছে যেটাকে আমরা বলছি মহাকাশযান। এর মাধ্যমে আমরা বেসিক্যালি মহাকাশে গিয়ে ভিজিট করে সেখানে যে কোনো পর্যবেক্ষণ করে থাকি, সেখানকার পরিবেশ, ভৌত ধর্ম ইত্যাদি ইত্যাদি। সো এইভাবে আমরা এক্সপ্লোরেশনটা যে করছি, কেন করছি আমরা এখন জানবো। এই মহাকাশ অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মহাকাশ অভিযানের মাধ্যমে মহাশূন্যের মধ্যে কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়ে থাকে এবং মহাকাশ অভিযানের মাধ্যমে পৃথিবী সম্পর্কে এবং মহাকাশ সম্পর্কে জ্ঞান আহরণ করা যায়। মানুষ আজকাল এই যুগে, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে যদি বলে থাকি, আমরা যে কোনো জিনিসের গভীর থেকে গভীরতরভাবে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে, খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের উপর। সো এই জন্যই মানুষ আজকাল থেমে নেই, মানুষ আরও জ্ঞান আহরণ করতে চাচ্ছে। এই জন্যই তো মানুষ মহাকাশে চলে গেছে এবং তা শুধু মহাকাশে গিয়ে সীমাবদ্ধ নয়, সেখান থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক ধরনের পর্যবেক্ষণ সম্পন্ন করতে পারছে, পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে জানতে পারছে। এই পদ্ধতিতে মহাকাশ অভিযান ব্যয় অনেক কমবে। মহাকাশ অভিযান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে হাতে হাত রেখে সকল সমস্যা সমাধান করে পৃথিবী জুড়ে উন্নয়ন বয়ে নিয়ে আসবে। এরপরে চলে যাচ্ছি ডিফেন্স বা প্রতিরক্ষা জিনিসটা কি। ডিফেন্স শব্দের অর্থ বা প্রতিরক্ষা বলতে আমরা কি বুঝি সবাই জানি এবং এটা আমরা চলে যাব যে জিনিসটা দিয়ে আমরা তথ্য প্রযুক্তির সঙ্গে কিভাবে একটা মিল খোঁজার চেষ্টা করেছি। প্রতিরক্ষা শিল্প অন্যান্য অনেক শিল্পের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বারা ভীষণভাবে প্রভাবিত। আইসিটি এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুটোর মধ্যে সরাসরি বা ইতিবাচক সম্পর্ক রয়েছে। আইসিটির প্রতিরক্ষা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিরক্ষা শিল্পকে স্মার্ট বোমা তৈরি করতে শিখিয়েছে। আগে যেভাবে ডাম্প বোমা তৈরি বা ব্যবহার করা হতো, আগে যুদ্ধ ছিল মানুষ কেন্দ্রিক, এখন তা হয়ে গেছে নেটওয়ার্ক কেন্দ্রিক। জাস্ট একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা রিমোটের ইউজ করে আমরা যে কোনো যুদ্ধ করে ফেলতে পারছি ইলেকট্রনিক্স রোবট দিয়ে। তারপরে আমরা এই বোমা আবিষ্কার করার মাধ্যমে। সো অনেক কিছুই অনেক সহজ হয়ে যাচ্ছে এবং যার কারণে অনেক ক্রাইমও কিন্তু বাড়ছে। সো এই ডিফেন্সের ব্যবহারটা আমরা আগে দেখে নিই। সেনাবাহিনী পরিচালনা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্যাঙ্ক পরিচালনা করা, রাডার ব্যবস্থা করা, প্রত্যেকটাই যুদ্ধের ক্ষেত্রে লাগে, যুদ্ধ অস্ত্র বলা যেতে পারে। জঙ্গি বিমান ও যুদ্ধ জাহাজ পরিচালনা করা ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে সর্বদা যোগাযোগ রক্ষা করা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। বর্তমানে মনুষ্যবিহীন ড্রোন, বিমান, কমান্ডো অপারেশন, বিভিন্ন সামরিক মহড়া সহ সামরিক বাহিনীর প্রায় সব ক্ষেত্রে, ডিফেন্সের সব ক্ষেত্রে আমরা এই প্রতিরক্ষার যে ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিরক্ষা শিল্পে আইসিটি যুক্ত হওয়ার পর রিয়েল টাইম যুদ্ধ পর্যবেক্ষণ নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধের বড় একটা অগ্রগতি হয়েছে। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা কি করেছি, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। তো সবারই মোটামুটি যাদের ন্যাশনাল আইডি কার্ডের জন্য এই বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে, তারপরে আমাদের সিম কিনতে গেলে এখন বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। সো এটা সম্পর্কে সবারই একটা প্রাথমিক ধারণা থাকবে আমি আশা করি, তারপরও আমি একদম ডিটেলসে আপনাদেরকে বলছি। বায়োমেট্রিক্সের ক্ষেত্রে বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইভ বা প্রাণ, এবং মেট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা। সো এখানে বায়োলজিক্যাল ডেটা পরিমাপ বা বিশ্লেষণ করার প্রযুক্তি বলা যেতে পারে এটাকে। বায়োলজিক্যাল ডেটা পরিমাপ যেমন হচ্ছে বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শরীরবৃত্তীয় অথবা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা যায়। এমন একটা এটাকে আমি বলতে পারি প্রযুক্তি যেটা কিনা একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কখনোই মিলবে না, নেভার। সো এটা খুবই সিকিউর একটা প্রযুক্তি বলা যেতে পারে, এবং এর মাধ্যমে আমরা অনেক ধরনের ক্রাইম, তারপরে হচ্ছে অনেক ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারবে। বায়োমেট্রিক সিস্টেমের মৌলিক উপাদানগুলো কি কি? সাধারণত একটি বায়োমেট্রিক সিস্টেমকে 4টি উপাদানে বিভক্ত করা হয়। 4টা মূল উপাদান রয়েছে: ইনপুট, ইন্টারফেস বা সেন্সর যেটা, প্রসেসিং ইউনিট, ডেটাবেস, আউটপুট ইন্টারফেস। ইনপুট ইন্টারফেসটা কি? এটি বায়োমেট্রিক সিস্টেমের একটি সংবেদনশীল উপাদান যা মানুষের বায়োলজিক্যাল ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে। আচ্ছা, আমরা তো এখন সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করছি। স্মার্টফোনে এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্মার্টফোনে লক খুলি, স্ক্রিন লকটা খুলে থাকি। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আমাদের কি হয়? ফিঙ্গারপ্রিন্ট, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, নাথিং এলস। সো ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেই ফিঙ্গারটাকে ফিঙ্গারের ডেটাটাকে ইনপুট দিচ্ছি এবং ওই সেম ফিঙ্গারের যে কোনো পোর্শন থেকে আমি টাচ করলেই আমার লকটা খুলে যাচ্ছে। সো পুরো ওই ফিঙ্গারটা, যদি আপনি এই ফিঙ্গারটাকে চুজ করে থাকেন তাহলে আপনার এই ফিঙ্গারের পুরো অংশটা একটা টোটাল একটা ইনপুট ওখানে দিতে হবে, এবং সেটার ভিত্তিতে ওরা একটা আপনার আইডেন্টিটি হিসেবে একটা ইনপুট সেভ করে রাখবেন। নেক্সট টাইম যখন আপনি এটাকে খুলতে যাচ্ছেন বা যখনই আপনি এটার ভিতর ঢুকতে যাচ্ছেন, প্রবেশ করতে যাচ্ছেন, আপনি এটাকে কাজ করতে যাচ্ছেন, তখন আপনার এই ফিঙ্গারের যে কোনো পোর্শন টাচ করার সাথে সাথে ওরা মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, ডেটা যেটা ইনপুট ছিল সেটার সাথে এটা মিল আছে কিনা। সো মিল হলে ইয়েস, আপনি ঢুকতে পারছেন, আপনি সিস্টেমের মধ্যে আপনি কাজ করতে পারছেন, আর না হলে তো নাই। সো বেসিক্যালি এটাই হয়ে থাকে। আর প্রসেসিং ইউনিটের কাজ কি? প্রসেসিং ইউনিটটা হচ্ছে যে মাইক্রো প্রসেসর, ডিজিটাল সিগন্যাল প্রসেসর বা কম্পিউটার যা সেন্সর থেকে নেওয়া ডেটা প্রক্রিয়া করে থাকে। যেমন এটা মোবাইলও হতে পারে, কম্পিউটার হতে পারে, এগুলো। ডেটাবেসটা কি? ডেটাবেসটি নমুনা সংরক্ষণ করে রাখে যা পরবর্তীতে ব্যক্তি শনাক্ত করতে ব্যবহার করা হয়। আর আউটপুট হচ্ছে আউটপুট ইন্টারফেস বায়োমেট্রিক সিস্টেমের সিদ্ধান্ত এবং ব্যবহারকারী অ্যাক্সেস প্রদান করে, যেটা আমি বললাম যে আপনি অ্যাক্সেস করতে পারবেন, সিস্টেমে ঢুকতে পারবেন, সিস্টেমটাকে অপারেট করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এটা মোবাইলের স্ক্রিন লক খোলার এক্সাম্পলের সঙ্গে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটার সঙ্গে আমরা বেশি পরিচিত। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই বায়োমেট্রিক সিস্টেমটা আসলে কি। এরপরে বায়োমেট্রিক সিস্টেমের সাধারণ কার্যপ্রক্রিয়া, এটা আমরা মোটামুটি জানি। আমরা এখানে প্রথমে কি করছি, আমাদের যে কোনো একটা ফিঙ্গারের ডেটাটাকে আমরা এনরোল করছি, আমরা ডেটাটাকে ইনপুট দিচ্ছি, তারপরে সে পুরো ওই স্যাম্পলটা ওরা কালেক্ট করছে, তারপরে বিভিন্ন টেমপ্লেটে, এখানে দেখুন টেমপ্লেটে ওরা ডিভাইড করে দিচ্ছে এবং টেমপ্লেটটাকে খুব সুন্দর করে একটা স্টোরেজের মধ্যে স্টোর করে রেখেছে। এটা হচ্ছে টেমপ্লেট স্টোরেজ। এই টেমপ্লেট স্টোরেজের মধ্যে ওরা জিনিসটাকে স্টোর
স্টোর করে এবং সেটাকে পরবর্তীতে কি করছে, যখন আমি আবার সিস্টেমের মধ্যে অ্যাক্সেস করার জন্য আমি ফিঙ্গারটা দিচ্ছি, প্রিন্ট নিচ্ছে, ফিঙ্গার যখন আমি রাখতেছি, রাখার পরে ওরা পুরোটা যে কোনো স্যাম্পলটাকে নিচ্ছে, নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা এখান থেকে খুঁজে দেখবে যে কোন টেমপ্লেটের সঙ্গে মিলে। কারণ আমরা যখন কিনা ফিঙ্গারপ্রিন্টের ইনপুট দিব, আমাদের প্রত্যেকটা পোর্শনকে ডিফারেন্টভাবে আমাদের ইনপুট দিতে হবে যেন পুরো ফিঙ্গারের একটা টোটাল ইনপুট থাকে। বাট যখন আমরা খোলার জন্য বা আমরা অ্যাক্সেস করার জন্য নর্মালি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, সেক্ষেত্রে যে কোনো পোর্শন দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। কিন্তু কীভাবে খুলছে, এই যে ওরা পুরো স্যাম্পলটাকে, এই যে সেকেন্ড পোর্শনের স্যাম্পলটা নেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ডিভাইড করে দিচ্ছে এবং যে কোনো পোর্শনের সঙ্গে মিলা মাত্রই আপনি অ্যাক্সেস করতে পারছেন। তো খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। এবার শরীরবৃত্তীয় সিস্টেম, ফিজিওলজিক্যাল সিস্টেম যেটা আমরা একটু দেখে নিই। ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজেশন সিস্টেম, হ্যান্ড জিওমেট্রিক রিকগনাইজেশন সিস্টেম, তারপরে হচ্ছে ফেস রিকগনাইজেশন, আইরিশ স্ক্যান, রেটিনা স্ক্যানিং, ডিএনএ রিকগনাইজেশন সিস্টেম। সো এখানে আরও অনেক ধরনের সিস্টেম আছে শরীরবৃত্তীয় বায়োমেট্রিকের ক্ষেত্রে। সবচেয়ে বেশি পপুলার, কমন বলা যেতে পারে ফিঙ্গারপ্রিন্ট। আজকাল অনেকে আবার ফোনে ফেস রিকগনাইজেশন দিয়ে থাকে, সো এটাও হতে পারে, সমস্যা নেই। আচরণগত কি ধরনের বায়োমেট্রিক হতে পারে? আচরণগত হচ্ছে ভয়েস, যেমন আপনি ভয়েসটাকে ইনপুট হিসেবে দিয়ে নিতে পারেন, পরবর্তীতে আপনি ভয়েস আবার যখন কোনো কিছু অ্যাক্সেস করতে যাবেন আপনি ভয়েস ইনপুট দিলে তারা মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। সিগনেচার হতে পারে, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক, এটাও হতে পারে। আচ্ছা, সিগনেচারটা আমি একটু বলি। সিগনেচারটা হচ্ছে অনেক অফিসেই আছে, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ডিজিটাল পেনের মাধ্যমে সিগনেচার করতে হবে এবং সিগনেচারটা ম্যাচিং করে ওরা দেখবে। তো ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজেশন সিস্টেমের ক্ষেত্রে চলে যাচ্ছি। এটা হচ্ছে খুব সহজ ভাষায় আমি বলে দিয়েছি আপনাদেরকে, আপনারা যদি এটা চান আপনারা খুব সহজে পড়ে নিতে পারেন এবং আপনারা আশা করব এখান থেকে পরীক্ষায় লিখলে খুবই ভালো মার্কস পাবেন ইনশাল্লাহ। সো এই বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করে থাকি। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে প্রাচীনতম, সর্বাধিক জনপ্রিয় এবং মানুষের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পৃথক, যা হচ্ছে কখনোই হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের মিলবে না। পৃষ্ঠের 3টি মৌলিক প্যাটার্ন রয়েছে, খিলান, লুপ এবং ঘূর্ণি আকৃতির। এই বৈশিষ্ট্যগুলো পাশাপাশি বিভাজন বা দাগগুলি দ্বারা ফিঙ্গারপ্রিন্টের এখানে হচ্ছে স্বতন্ত্রতা নির্ধারিত করা। স্বতন্ত্রতা মানে হচ্ছে লাইক আইডেন্টিটি, এখানে একজনের সঙ্গে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কখনোই মিলবে না। সো এই ফিঙ্গারপ্রিন্টে আমরা কি করছি না করছি আমি সবই এক্সাম্পলে বুঝিয়ে দিয়েছি। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে ভিন্নতা পরিলক্ষিত হয় এখানে, এক্ষেত্রে যেমন হচ্ছে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন, এখানে পুরো হাতটা, যেমন আমরা ফিঙ্গারপ্রিন্টে কি করে থাকি যে কোনো একটা আঙুলের ছাপ দিয়ে থাকি, আর হ্যান্ড জিওমেট্রি যেটা পুরো হাতের একটা জ্যামিতিক ইনপুট আমরা দিয়ে থাকি। সো বেসিক্যালি টোটাল মেইন, যদি আমি এখানে মেইন ওভারভিউ বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকবারই আপনাকে টোটাল ইনপুটটা দিতে হচ্ছে, তারপরে পরবর্তী যখন অ্যাক্সেস করতে যাবেন সেটা আবার ইনপুট দিবেন এবং সেটা পূর্বের ইনপুটের সঙ্গে ওরা ম্যাচ করে দেখবে যে ঠিক আছে কিনা। দ্যাটস ইট। সো প্রতিটি মানুষের হাতের আকৃতি জ্যামিতিক গঠনের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে হ্যান্ড জিওমেট্রি রিডার হাতের দৈর্ঘ্য ও প্রস্থ, পুরুত্ব, ক্ষেত্রফল, আঙুলের দৈর্ঘ্য, অবস্থান প্রত্যেকটা জিনিসকে পরিমাপ করে ডেটাবেজে সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে যখনই আপনি নমুনা হিসেবে দিচ্ছেন তখন তারা পূর্বেরটার সঙ্গে ম্যাচ করে দেখবেন। দ্যাটস ইট। তারপরে হচ্ছে ফেস রিকগনাইজেশন। সেম, এখানেও মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে পূর্বের সঙ্গে ম্যাচ করে দেখবে। দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি তুলনা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়ে থাকে। এক্ষেত্রে একটা কথা বলে নেই, ফেস রিকগনাইজেশন একটা প্রবলেম আছে। আপনি যদি মেকআপ করে এটা ইনপুট দিয়ে থাকেন তাহলে কিন্তু মেকআপ ছাড়া এটা খুলবে না, আর যদি আপনি মেকআপ ছাড়া ইনপুট দিয়ে থাকেন মেকআপ করার পর এটা চিনতে পারবে না, বিকজ দেখা যায় যে পুরুত্ব যেটা ওরা ইনপুট নিয়েছিল মেকআপ করার কারণে একটু ডিস্টেন্সগুলো কম বেশি হয়ে যাবে এবং পারফেক্ট না হওয়া পর্যন্ত এটা লক খুলবে না বা আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সো ফেস রিকগনাইজেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কোনটা ইনপুট দিচ্ছেন এবং কোনটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। আইরিশ রিকগনাইজেশন সিস্টেম, এটাও খুবই সিমিলার। আপনাকে চোখের আইরিশকে এখানে প্রথমে হচ্ছে ইনপুট হিসেবে দিতে হবে এবং
এখানে যেটা করে আইরিশ রিকগনাইজেশন সিস্টেমের মধ্যে মানুষের চোখের আইরিশের প্যাটার্নটা ওরা ইনপুট হিসেবে নেবে এবং একজন ব্যক্তির চোখের আইরিশের সাথে অন্য ব্যক্তির চোখের আইরিশের প্যাটার্ন সবসময় ভিন্ন হয়। চোখের অক্ষিগোলকের সামনের লেন্সের উপরে অবস্থিত রঙিন পর্দাকে আইরিশ বলে। রেটিনা স্ক্যানিং এর ক্ষেত্রে হচ্ছে রেটিনা হলো চোখের বলের পেছনের একটি আস্তরণের স্তর যা চোখের বলের ভেতরের পৃষ্ঠের 65% জুড়ে থাকে। এটিকে আলোক সংবেদনশীল কোষ বলা হয়ে থাকে, কারণ আমাদের চোখে যখন অনেক অত্যাধিক আলো পড়ে আমরা চোখটা ঠস করে বন্ধ করে ফেলি, কারণ রেটিনাতে আলো পড়লে রেটিনা সেটা নিতে পারে না। রক্ত সরবরাহকারী রক্তনালীগুলো জটিল নেটওয়ার্কের কারণে প্রতিটি ব্যক্তি রেটিনা ভিন্ন। রেটিনা স্ক্যানিং সিস্টেমে একজন ব্যক্তিকে লেন্স বা চশমা অপসারণ করতে বলা হয়। 10 থেকে 15 সেকেন্ডের জন্য ব্যক্তির চোখের মধ্যে একটি নিম্ন তীব্রতার ইনফ্রারেড আলোকরশ্মি বা যেটাকে আমরা বলতে পারি অতি বেগুনি আলোকরশ্মি কাজ করা হয়। স্ক্যানের সময় রক্তনালীগুলো এই ইনফ্রারেড আলো শোষণ করে এবং একটি প্যাটার্ন গঠন করে ফেলে। তারপর এই প্যাটার্নটি ডিজিটালাইজড হয় এবং ডেটাবেজে সংরক্ষণ থাকে। পরবর্তীতে ইনপুট বা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে সেম ওয়েতে আবার ইনপুট দিতে হবে। ডিএনএ রিকগনাইজেশন সিস্টেমটা কিরকম? এটা হচ্ছে যে আপনার ডিএনএ যে কোনো সংখ্যক উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে, যেমন রক্ত, চুল, আঙুলের নখ, মুখের ত্বক, রক্তের দাগ, লালা, এবং একবার বা দুবার ব্যবহার করা যে কোনো জিনিস, চিরুনি হতে পারে, মগ হতে পারে, ইয়াররিংস হতে পারে, হাতের রিং হতে পারে, গলার কোনো একটা সেট হতে পারে, নাকের ফুল হতে পারে, যে কোনো জিনিস ইউজ করা, একবার বা দুবার ইউজ করা যে কোনো জিনিস। সো ডিএনএ প্রোফাইলিংয়ের সাহায্যে ব্যক্তি শনাক্তকরণের বিষয়টি অনেক বেশি বিজ্ঞানসম্মত। কোনো মানুষের, এটা খুব ভালো করে নোট করবে, কোনো মানুষের দেহকোষ থেকে ডিএনএ আহরণ করার পর তার সাহায্যে কতিপয় পর্যায়ক্রমিক ধাপ অনুসারে ওই মানুষের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়। এরপরে চলে যাচ্ছি ভয়েস রিকগনাইজেশন। ভয়েস রিকগনাইজেশনের ক্ষেত্রে সেম ভয়েস এবং স্পিচ রিকগনাইজেশন দুটি পৃথক বায়োমেট্রিক পদ্ধতি যা মানুষের কণ্ঠের উপর নির্ভর করে। উভয়ই যোগাযোগহীন সফটওয়্যার ভিত্তিক প্রযুক্তি। ভয়েস রিকগনাইজেশন সাধারণত ভয়েস প্রিন্ট হিসেবেও উল্লেখ করা হয়। এটি ভোকালের সাহায্যে ব্যক্তি শনাক্তকরণ করে থাকে। ভয়েস রিকগনাইজেশন পদ্ধতিতে সকল ব্যবহারকারীর কণ্ঠকে সফটওয়্যারের সাহায্যে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে প্রথমে ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং একজন ব্যবহারকারীর কণ্ঠকে ডেটাবেজে সংরক্ষিত ভয়েস ডেটা ফাইলের সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। তারপর এটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন। প্রথমে বলেছি যে সিগনেচার করার মাধ্যমে, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে এটা হয়ে থাকে। এই পদ্ধতিতে স্বাক্ষরের আকার, লেখার গতি, লেখার সময়, কলমের চাপ, এভরিথিং ওরা নোট করে রাখে। এটাও কখনোই ডুপ্লিকেট হওয়া সম্ভব না। সো এটা অনেকটাই সেফ। বিশেষ ধরনের একটি কলম এবং প্যাড বা ট্যাবলেট পিসি ইউজ করা হয়। ডিজিটাল কলম, ডিজিটাল খাতা। টাইপিং কি স্ট্রোক রিকগনাইজেশন সিস্টেম। এটা হচ্ছে টাইপিং কি স্ট্রোক রিকগনাইজেশন সিস্টেমটা হলো টাইপিং এর ধরন, কিভাবে কে টাইপ করছে, ছন্দ, কে কত স্পিডে টাইপ করতে পারছে, কিবোর্ডের চাপের একটা গতিও আছে, সেটাও এটা সংরক্ষণ করে রাখে। কি স্ট্রোক রিকগনাইজেশন সিস্টেমে ডুয়েল টাইম, ফ্লাইট টাইম ইত্যাদি ব্যবহার করা হয়। ডুয়েল টাইম হচ্ছে যতক্ষণ সময় কিটি চাপ দেওয়া হয়, একটা যে কোনো নাম লেখার সময় কিটাকে আমি কতক্ষণ চাপ দিচ্ছি ওটা খেয়াল করা হয়। ফ্লাইট টাইম হচ্ছে একটি কি ছেড়ে দেওয়া এবং পরবর্তী কি চাপ দেওয়ার মধ্যবর্তী টাইম, লাইক এটা হচ্ছে ওয়েটিং টাইমও বলা যায়, মানে একটা কিতে আমি চাপ দিয়েছি সেখান থেকে আরেকটা কিতে যাওয়ার মাঝখানের টাইমটা। বায়োমেট্রিক ব্যবহারের ক্ষেত্র সমূহ কোনো কক্ষ, প্রোগ্রাম বা সফটওয়্যার ও যে কোনো ডিজিটাল সিস্টেমের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার জন্য সিকিউরিটি সিস্টেম বলা যেতে পারে এক কথায়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীর উপস্থিতি রেকর্ড করতে, পাসওয়ার্ড তৈরি করতে, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে, ব্যাংকের লেনদেনের নিরাপত্তায়, এটিএম বুথের নিরাপত্তায়, এভরিথিং, যে কোনো সিকিউরিটি রিলেটেড ইস্যুতে আমরা এই ধরনের বায়োমেট্রিক ইউজ করে থাকি। সো বায়ো ইনফরমেট্রিক্স কি? এতক্ষণ আমরা বকবক করলাম হচ্ছে বায়োমেট্রিক্স নিয়ে এবং আশা করব তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো বুঝতে পারোনি কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আরো ভালো করে বোঝানো।
বায়োইনফরমেটিক্সটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটারে বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে জৈবিক সমস্যা সমাধানের বিজ্ঞানই হলো বায়োইনফরমেটিক্স। এখানে ডোনাল্ড নুথ নামের একজন ব্যক্তি যে কিনা সর্বপ্রথম বায়োইনফরমেটিক্সের ধারণা দিয়ে থাকেন। এটা নোট করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য, প্লাস 1 মার্কের জন্য আসতে পারে। সো বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্যটা কি? প্যাটার্ন রিকগনাইজেশন, ডেটা মাইনিং করা, ভিজুয়ালাইজেশনের জন্য ইত্যাদি সাহায্যে জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, অর্থাৎ জিন বিষয়ক তথ্য অনুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ বালাইয়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা। যেমন এই যে বায়োইনফরমেটিক্স ইউজ করে আমরা যখন করোনা প্রথম ছড়িয়েছিল বা করোনা যখন প্রথম ধরা পড়ে, শনাক্ত করা হয়, তো এটার কিভাবে জানতে পেরেছে মানুষ যে বেসিক্যালি এই রোগটা কোত্থেকে আসলো, এই রোগের ধরনটা কি, এই রোগটা কিভাবে হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কিভাবে রিয়্যাক্ট করছে মানুষের বডি থেকে, এভরিথিং খুঁটিনাটি আমরা জানতে পেরেছি এই বায়োইনফরমেটিক্স প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে বা কনসেপ্ট আবিষ্কারের মাধ্যমে। ঔষধের গুণাগুণ উন্নত করা, নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টাও আমরা এই ধারণা থেকে করে থাকি। যেমন ঔষধের গুণাগুণের ক্ষেত্রে আমরা বলতে পারি আজ থেকে 10 বছর বা 12 বছর আগে যদি কম্পেয়ার করার চেষ্টা করি, মানুষ যেই ধরনের অ্যান্টিবায়োটিক খেত এখনো কি সেটা খাচ্ছে? নো। অ্যান্টিবায়োটিকের প্রত্যেকটা ধরন বদলে যাচ্ছে মানুষের রোগের সাথে মিল রেখে। এখনকার জ্বর ঠান্ডা এক এক রকম উপসর্গ দিচ্ছে, বাট আরও 10 বছর আগে যদি আমি তুলনা করি তখনকার জ্বর ঠান্ডার উপসর্গ একটু ডিফারেন্ট ছিল। সো বেসিক্যালি কি হচ্ছে এখানে, ঔষধগুলো যে গুণাগুণের মান, ঔষধের ক্লিনিক্যাল প্রত্যেকটা খুঁটিনাটি আমাদেরকে রোগের সঙ্গে ম্যাচ করে আবার আপডেট করতে হচ্ছে। সো এই কাজগুলো এই বায়োইনফরমেটিক্সের আন্ডারে হয়ে থাকে। যে কোনো জৈবিক ডেটা বিশ্লেষণ করা একটি বায়োইনফরমেটিক্সের টুলস 3টি প্রধান কাজ করে থাকে। তো দেখি কী কী কাজ করে থাকে। ডিএনএ সিকোয়েন্স থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার তৈরি করে, প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করে। বায়োইনফরমেটিক্সের ব্যবহারটা দেখব, ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এটা খুব ভালো করে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। এমসিকিউতে প্রচুর আসে। জিনোম সমাগম, তারপরে হচ্ছে মলিকুলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, জিন থেরাপি, বিবর্তন শিক্ষা, আবহাওয়া পরিবর্তন শিক্ষা, বায়োটেকনোলজি, ঔষধের উন্নয়ন, ভেটেরিনারি বিজ্ঞান, কৃষি, বায়ো অস্ত্র উন্নয়ন। আচ্ছা, আগে দেখা যেত মানুষ যারা কৃষক ফসল উৎপাদন করতো বলতো আমার শস্য পোকে খেয়ে গেছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে শস্য উৎপাদনের ক্ষেত্রে। বর্তমানে কি সেই সমস্যাটা আছে? থাকলেও খুবই কম। কারণ যেটা হচ্ছে, আমরা এই প্রযুক্তি ব্যবহার করে খুব ভালো করে কোন পোকার জন্য কি ধরনের ওষুধ দিতে হবে, ঠিক কোন মৌসুমে কি ধরনের ফসল আমাদেরকে চাষাবাদ করতে হবে, এভরিথিং আমরা করতে পারছি। তো এই ছিল আজকের টপিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যারা বুঝতে পারেননি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতদিন অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করব আপনারা জিনিসটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার সামনে আরও অনেক অনেক দারুণ দারুণ ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।